সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। আমরা জানি যে অঙ্ক প্রতীক হচ্ছে 10টি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই 10টি সংখ্যাই হচ্ছে অঙ্ক প্রতীক বা 10টি অঙ্কই হচ্ছে সংখ্যা প্রতীক। তো আসলে সংখ্যা এবং অঙ্ক জিনিসটাই কিন্তু মানুষের মধ্যে কনফিউশনের সৃষ্টি করে। তো আমি চাচ্ছি যে অঙ্ক এবং সংখ্যার মধ্যে তোমাদের জন্য একটা বেসিক ধারণা থাকে, যে ধারণাটা ব্যবহার করে তোমরা খুব সহজেই ম্যাথমেটিক্স সমস্যাগুলোকে যেন সলিউশন করতে পারো। সংখ্যা কাকে বলে? অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। যেমন আমরা যদি 1 লিখি, তারপরে 1 হচ্ছে একটা কি সংখ্যা। তোমরা বলতে পারো স্যার আপনি তো একটু আগেই বললেন যে 1 হলো অঙ্ক। হ্যাঁ, 1 অঙ্ক, আবার 1 সংখ্যা। মজার বিষয়টা আমি পরে শেয়ার করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেমন 1 লিখলাম 25, 2024 ইত্যাদি। তো এরকম সংখ্যা কিন্তু আমি লিখতে পারি। তার মানে আমরা যাই লিখতেছি না কেন তাই কিন্তু সংখ্যা। আমরা যাই লিখতেছি না কেন তাই সংখ্যা। কেন? কারণ আমরা বলেই দিয়েছি যে অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। 1 লিখেছি, তো 1 হচ্ছে কি একটা অঙ্ক, তাই না? কিন্তু আমরা কি বলেছি? অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। তার মানে 1 অঙ্ক, কিন্তু 1 একটা সংখ্যা। আবার দেখো 25 একটা সংখ্যা, কিন্তু 25 কিন্তু একটা অঙ্ক না। কারণ 25 লিখতে গিয়ে আমরা দুইটা অঙ্ক ব্যবহার করেছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2024, তাহলে 2024 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু 2024 কিন্তু একটা অঙ্ক না। কারণ এখানে 4টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 2, 0, 2, 4। তো এরকম ভাবে হাজার হাজার সংখ্যা লেখা যাবে কিনা। কিন্তু মজার যে বিষয়টা হচ্ছে যে সেটা হলো প্রতিটি অঙ্কই একটি সংখ্যা হতে পারে। প্রতিটি অঙ্কই একটি সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা একটি অঙ্ক হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। কারণ আমি একটু আগে বলেছি যে 25, এই 25 কিন্তু হচ্ছে একটি সংখ্যা। এটি কিন্তু কখনোই একটি অঙ্ক হতে পারবে না, কারণ 25 লিখতে গিয়ে আমাকে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ককে একটা সংখ্যা বলতে পারবো। 1 একটা অঙ্ক, 1 একটা সংখ্যা। 2 একটা অঙ্ক, 2 একটা সংখ্যা। 3 একটা অঙ্ক, 3 একটা সংখ্যা। 4 একটা অঙ্ক, 4 একটা সংখ্যা। এরকম প্রত্যেকটি অঙ্ককে আমি প্রতিটি সংখ্যা বলতে পারবো, কিন্তু প্রতিটি সংখ্যাকে আমি একটি অঙ্ক বলতে পারবো না। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে যে আলোচনার বিষয়টি তা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এটি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে হবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা কি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। কিন্তু এর আগে যদি তোমরা বলতে চাও যে স্যার স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সেগুলো তোমরা তো জানো, এর পূর্বে তোমরা যারা আমার ক্লাস করেছো, ক্লাস 6-এ এই টিউটোরিয়ালগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম। তো সেখানে অনেক চমৎকারভাবে আমি ক্লাসগুলো করেছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। তো এই জিনিসটা এখন আমি তোমাদের মাঝে এক্সপ্লেইন করে দেবো। কারণ ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা আছে, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 ... তো এইগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কেন? কারণ এই সংখ্যাগুলো ক্রম অনুসারে কিন্তু সাজানো আছে। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে কিন্তু চলতেই থাকবে কিনা। এবং তোমরা ক্রমিক সংখ্যাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা যদি তাদের মধ্যে পার্থক্যগুলো একই আসে। যেমন 1 থেকে 2-এর মধ্যে পার্থক্য কত? 1। আবার 2 থেকে 3-এর মধ্যে পার্থক্য কত? 1। আবার 3 থেকে 4-এর মধ্যে পার্থক্য কত? 1। তার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে এদের পার্থক্যগুলো কিন্তু একই আসবে। কি আসবে? একই আসবে। পার্থক্য 2 আসতে পারে, পার্থক্য 3 আসতে পারে, কিন্তু দেখো সেগুলো কিন্তু ক্রম অনুসারেই সাজানো থাকবে। তবে কিন্তু আমরা সেগুলোকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। এবারে আমরা জানবো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এদের মধ্যে দেখো পার্থক্য কি আসে। 2 থেকে 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 4 থেকে 6-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 6 থেকে 8-এর মধ্যে হচ্ছে পার্থক্য 2। তার মানে ক্রমিক সংখ্যাগুলোর পার্থক্য প্রতি ক্ষেত্রে একই রকম আসবে। এরপর হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। যেসব বিজোড় সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলে।
বুঝতে পারো নাই? আমি লিখে দেখাই, দেখো যে একের পরে বিজোড় সংখ্যাটা কত? একের পরে বিজোড় সংখ্যাটা হচ্ছে 3, 3-এর পরে বিজোড় সংখ্যাটা কত? 5, 5-এর পরে বিজোড় সংখ্যা 7, 7-এর পরে বিজোড় সংখ্যা 9। তো এইভাবে কি ক্রম অনুসারে চলতেই আছে। তাহলে এখন দেখো 1 থেকে 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 2, 3 থেকে 5-এর মধ্যে পার্থক্য কত? 2, 5 থেকে 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 7 থেকে 9-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্যগুলো একই আসছে। এই কারণে এগুলোকে আমরা বলতে পারি যে ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যার মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হতে পারে, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে, এরকম আরও হতে পারে। তো এই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে ক্রমিক সংখ্যার অনুক্রম। এই অনুক্রম বিষয়টা এখন আমাদের বুঝতে হবে যে আসলে অনুক্রম কি। আমরা তো ক্রমিক সংখ্যাটা বুঝতে পারলাম, এখন অনুক্রমটা কি। যে সকল ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধারাবাহিকভাবে পরপর আসতে থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যার অনুক্রম বলে। তো আসলে স্বাভাবিক সংখ্যার অনুক্রম জিনিসটা হচ্ছে দেখো যে 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু দেখো ধারাবাহিকভাবে, এটা কিন্তু হচ্ছে ধারাবাহিক বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যে মনে করো তুমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছো 2024 সালে। তো 2025 সালে তোমাকে ক্লাস 2-এ উঠতে হবে, আবার 26 সালে তোমাকে ক্লাস 3-তে উঠতে হবে। এভাবে কিন্তু তোমাকে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে কিন্তু ক্লাসগুলোকে অতিক্রম করতে হবে, এবং সেটা অবশ্যই ধারাবাহিকভাবে পরপর। কিন্তু কেউ যদি ক্লাস 1-এ থাকে 2 বার, আবার দেখা গেল 2-তে আছে 1 বার, 3-তে আছে 2 বার, তাহলে এটা কিন্তু ধারাবাহিক হলো না, তাই না? কেন ধারাবাহিক হলো না? কারণ সে তো ব্রেক ফেল করলো। কারণ একটা ক্লাসে সে 1-এর অধিক ভার থাকলে সেটা ধারাবাহিক হবে না, সেটা কিন্তু পরপর হতে হবে। ক্লাস 1-এর পর ক্লাস 2, ক্লাস 2-এর পরে ক্লাস 3, এভাবে কিন্তু তাকে ক্লাসগুলো অতিক্রম করতে হবে, তাহলে হবে সেটা অনুক্রম। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 4 নম্বর যে টপিকসটি তা হচ্ছে কাউন্ট ডাউন। এটা একটা ইংরেজি শব্দ। কাউন্ট ডাউন মিনস নিচের দিকে গণনা করা। নিচের দিকে গণনাই হচ্ছে কাউন্ট ডাউন। তোমরা রকেট বাস্তবে ছেড়ে দেওয়া না দেখলেও তোমরা যারা টিভিতে দেখেছো যে রকেট কিন্তু মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়। তো এই উৎক্ষেপণের সময় এই রকেট যে ছেড়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু কাউন্টডাউন হয়, অর্থাৎ নিচের দিকে গণনা হয়। তখন কিন্তু নিচের দিকে গণনা হয়। নিচের দিকে গণনা বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে মনে করো আমরা 10 থেকে লিখছি, 10-এর পরে কত? 9, 9-এর চেয়ে ছোট হচ্ছে 8, 8-এর চেয়ে ছোট 7, 7-এর চেয়ে ছোট 6, তারপরে হচ্ছে কত? 5, তারপরে কত? 4। তো এইভাবেই কিন্তু তার মানে বড় থেকে ছোট হচ্ছে, মানে বড় থেকে ছোট হচ্ছে কত কি? সে কিন্তু নিচের দিকে গণনা হচ্ছে, তাই না? নিচের দিকে গণনা হচ্ছে। এই নিচের দিকে গণনাটাকেই বলা হচ্ছে ইংরেজিতে কাউন্ট ডাউন। তো এটাই হচ্ছে কাউন্ট ডাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমরা প্রাইমারি লেভেলে সবাই এটা জানো, আমি তারপরেও আলোচনার সুবিধার্থে আমি এই টপিকসটাকে বেছে নিয়েছি, গুণনীয়ক এবং গুণিতক। তো গুণনীয়ক কাকে বলে? যে সকল সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না বলতে ভাগশেষ কিন্তু শূন্য, সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আর গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। আমি বিষয়টি তোমাদের একটু ক্লিয়ার করে দেখাই। সাপোজ মনে করো আমি লিখেছি 16 লিখেছি। তো 16 গুণনীয়কগুলো কি? তো 16 গুণনীয়ক বের করার একটা চমৎকার পদ্ধতি আছে। সেটা হলো যে আমরা প্রথমে 1 দিয়ে শুরু করব। মানে 1 দিয়ে বলতে 1 দিয়ে যদি আমরা 16কে ভাগ দিই, ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেটা কিন্তু আমরা ডান দিকে লিখবো 16 এককে 16। তো এরপরে দেখো 16 কিন্তু একটা জোড় সংখ্যা। তো তোমরা জানো যে প্রত্যেকটি জোড় সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তার মানে এটাকে 2 দ্বারা ভাগ যাবে। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে 8 দুগুণে 16। এরপরে 3 দিয়ে যাবে না, কারণ এটা তো জোড় সংখ্যা। কারণ আমার 1 থেকে কিন্তু কাউন্ট শুরু হবে, এবং 1, 2, 3, 4, 5 এরকম করে যে সংখ্যা দ্বারা ভাগ যায় আমরা ঠিক সেই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করব। এরপর 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে, 4 চৌকা 16। 4-এর পরে কত? 5। কিন্তু বাট বিষয়টা দেখো, 4-এর পরে কিন্তু 5, কিন্তু 4 কিন্তু এদিকে আছে। তার মানে হচ্ছে আমাদের আর গণনা করতে হচ্ছে না। তুমি হয়তো ভাববা 4 দিয়ে হইলো, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে তো যাবে না, 7 দিয়ে 8ও তো হয়ে গেছে। যদি সংখ্যা মানে এই দিকে যে সংখ্যা মানে এই বাম দিকের যে সংখ্যাগুলো দ্বারা আমরা 16কে ভাগ করব সেই সংখ্যাগুলো যদি ডান দিকে পাই তখনই কিন্তু আমাদের ভাগ করা ছেড়ে দিতে হবে, কারণ আর তো ভাগ যাবে না। কারণ আমরা প্রথমে 1 দিয়ে দিয়েছি 16 এককে 16, 2 দিয়ে দিয়েছি 8 দুগুণ 16, 4 দিয়ে দিয়েছি 4 চৌকা 16। তো 4-এর পরে 5, 6, 7, 8 তো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক হলো
এক, মানে তোমরা জাস্ট এই এক থেকে গণনা করে একদম এখান থেকে শুরু করে ইউ আকৃতির গণনা করলে তোমার শেষ হয়ে যাবে। 2 4, তবে কোনো সংখ্যা যেন পুনরাবৃত্তি না হয়। 8 16, তো এই 1 2 4 8 16, তো এইগুলো হচ্ছে কিন্তু 16 গুণনীয়ক। আমরা বলেছি যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কোনো ভাগশেষ থাকে না, তাকে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক বলে। তো দেখো আমরা কিন্তু এই 16টাকে আমরা কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারবো, 16 এককে 16, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 8 2 গুণ 16, 4 দিয়ে, 4 চৌকা 16, 8 2 গুণ 16, আবার 16 এককে 16। তো এই সংখ্যাগুলো ব্যতীত আমরা কিন্তু কোনো সংখ্যা দ্বারা এই 16কে কিন্তু ভাগ করতে পারবো না। এই কারণে আমরা কিন্তু 1 2 4 8 16কে 16 এর গুণনীয়ক বলতে পারি। তো এরপরে আমরা জানবো গুণিতক। গুণিতক কাকে বলে? গুণিতকটা কিন্তু একবারেই সহজ, এটা তোমরা জানো যে গুণিতকের অপর নাম হচ্ছে নামতা। তার মানে এটা নামতার সাথে সম্পর্কযুক্ত, তাই না? তো নামতার সাথে সম্পর্কযুক্ত কিভাবে? কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা। এটা কিন্তু একবারেই সহজ এবং মনে রাখার মতো। যেমন দেখো, আমি যদি তোমাদের উদাহরণ দিই যে 4 এর 5টি গুণিতক লেখো। 4 এর 5টি গুণিতক মানে কি? 4 এককে 4, 4 দুগুণে 8, 3 এ 4 এ 12, 4 চৌকা 16, 4 5 20। তো এরকম ভাবে কি গুণিতক বের করা যাবে না? তবে গুণিতক কিন্তু অসীম পর্যন্ত, গুণিতক কিন্তু অসীম পর্যন্ত। তুমি 4 এর নামতা পড়তেই থাকবা, কখনো শেষ হবে না। তার মানে আমরা এটাকে যদি বলি যে 4 এর 5টি গুণিতক, তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারবো যে 4 8 12 16 20। যেহেতু এটা আমাকে প্রশ্ন করা হলো যে 4 এর 5টি গুণিতক লেখো, যদি তোমাকে শুধু বলতো যে 4 এর গুণিতকগুলো কি কি, 4 এর গুণিতকগুলো কি কি, তখন কিন্তু তুমি শেষ করতে পারতে না। 4 8 12 16 20 24 ডট ডট দেওয়া লাগতো, কারণ এটা তো অসীম পর্যন্ত চলছে, মানে এটাকে তো গণনা করে শেষ করা যাবে না, কারণ গুণিতক কিন্তু চলতেই থাকবে, কিন্তু গুণনীয়ক গণনা করে শেষ করা যাবে। তো এই হচ্ছে গুণিতক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো সমৃদ্ধ সংখ্যা কাকে বলে এবং প্রকৃত গুণনীয়ক কি। তো আসলে সমৃদ্ধ সংখ্যা জানার আগে আমাদের কিন্তু প্রকৃত গুণনীয়ক বিষয়টা জানতে হবে। তো একটু আগে আমি লিখেছি যে 16 এর গুণনীয়ক হলো 1 2 4 8 16। তো এটা হচ্ছে গুণনীয়ক। তো এখন প্রকৃত গুণনীয়ক কি? প্রকৃত গুণনীয়ক হচ্ছে তাহলে 16 ব্যতীত যে গুণনীয়কগুলো পাওয়া যায় এগুলোই হচ্ছে কিন্তু প্রকৃত গুণনীয়ক। তাহলে যে এখানে 1 2 4 8 16, তাহলে এই 16কে বাদ যদি আমরা দেই, তাহলে 16 বাদে যে গুণনীয়ক থাকছে 1 2 4 8, তাহলে 1 2 4 8 এই 4টা গুণনীয়কই হচ্ছে প্রকৃত গুণনীয়ক। এখন সমৃদ্ধ সংখ্যাটা আমাদের বুঝতে হবে যে সমৃদ্ধ সংখ্যা কাকে বলে। যে সকল প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল প্রদত্ত সংখ্যাটির চেয়ে বড় হয় তাকে সমৃদ্ধ সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যে 16 যে গুণনীয়ক প্রথমে লিখলাম, এরপরে প্রকৃত গুণনীয়ক দেখাইলাম, তো এই প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যদি এই 16 অপেক্ষা বড় হয় তবে কিন্তু তাকে সমৃদ্ধ সংখ্যা বলে। তো এখন আমরা এইগুলোকে যোগ করে দেখব। 1 যোগ 2 যোগ 4 যোগ 8, এটা যোগ করলে কত হবে? 8 4 12, 12 আর 2 হচ্ছে 14, আর 1 হচ্ছে 15। তো 15 কিন্তু সমৃদ্ধ সংখ্যা নয়। সমৃদ্ধ সংখ্যা হতে গেলে প্রদত্ত সংখ্যা অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। তো 15 কি প্রদত্ত সংখ্যা অপেক্ষা বড়? না। যেহেতু 16 অপেক্ষা 15 বড় নয়, তাই 15কে অসমৃদ্ধ সংখ্যা বলে, অসমৃদ্ধ সংখ্যা বলে। তাহলে সমৃদ্ধ সংখ্যা পেতে গেলে আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে মনে করো যে 24, তো 24 এর আমরা গুণনীয়ক বের করব কিভাবে? 24 এককে 24, এরপরে 2 দ্বারা ভাগ দাও, 12 দুগুণে 24, 3 দ্বারা ভাগ দাও, 3 আসছে 24, 4 দ্বারা ভাগ দাও, 4 6 24, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে তো হয়ে গেছে, তারপরে আর গুণনীয়ক বের হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 এবং 24। তো 1 2 3 4 6 8 12 24 এগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক। কিন্তু 24 ব্যতীত এই বাকি গুণনীয়কগুলোই হচ্ছে কিন্তু প্রকৃত গুণনীয়ক। আর এই প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যদি 24 এর চেয়ে বড় হয় তবে সেটাকে কিন্তু আমরা বলতে পারবো সমৃদ্ধ সংখ্যা। কিভাবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 12। এখন আমরা যদি যোগ করি, 12 আর 8 হচ্ছে 20, 26 30, 30 আর 3 কত হচ্ছে? 33, 33 আর 2 হচ্ছে
35 আর একে হচ্ছে 36। তার মানে দেখো আমরা কিন্তু 24-এর যে প্রকৃত গুণনীয়কগুলো ছিল, তো এই প্রকৃত গুণনীয়কগুলো যোগ করে আমরা কিন্তু কত পেলাম? 36 পেলাম। 36 কিন্তু দেখো 24 অপেক্ষা বড়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গুণনীয়ক, গুণিতক, সমৃদ্ধ সংখ্যা এবং প্রকৃত গুণনীয়ক সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবারে আমরা একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে যে প্যাটার্ন। তো প্যাটার্ন কাকে বলে? নির্দিষ্ট পন্থায়, পন্থা বলতে পদ্ধতিকে বোঝায়। তো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করার প্রক্রিয়াকে গণিতে প্যাটার্ন বলে। তুমি যা কিছুই সাজাও না কেন, সেটা যদি একটা নিয়মের মধ্যে থাকে তাহলে সেটা প্যাটার্ন, কারণ প্যাটার্ন মিন্স নকশা। তো এটা এখন আমরা উদাহরণে দেখবো, যে যেমন আমি চমৎকারভাবে একটা জিনিস উপস্থাপন করবো, সেটা হচ্ছে যে মনে করো আমি একটা প্যাটার্ন সাজাবো। তো প্যাটার্নটা আমি বর্গ দিয়ে সাজাবো। তো বর্গটার প্রথমে আমি লিখলাম 1, কত লিখলাম? 1 লিখলাম। এখন এইটাকে আমি দ্বিতীয়বারে সাজাবো, তো সেখানে বর্গ আকৃতি নেব 2টা। কয়টা? তবে মনে রাখবা যে সংখ্যাটা দিয়ে শুরু হবে সেই সংখ্যাটা প্রথমেও লিখতে হবে এবং শেষেও লিখতে হবে। তো আমি প্রথমেও লিখলাম, শেষেও লিখলাম। ওকে, এরপরে কিন্তু আর একটা বর্গ সংখ্যা বাড়বে। তার মানে হচ্ছে যে প্রতিবারেই কিন্তু একটি করে বর্গ সংখ্যা বাড়বে, বর্গ সংখ্যা বাড়বে, মানে বর্গাকৃতি ঘর বাড়বে। তো এখন আমার শর্ত কি ছিল? আমরা প্রথমে যে সংখ্যাটি লেখা শুরু করবো সেই সংখ্যাটা শুরুও নেব, শেষেও নেব। তাহলে আমি শুরুতেও নিলাম, শেষেও নিলাম। এখন বলতো মাঝখানে কি হবে? মাঝখানে হবে এই যে সংখ্যা দুইটা, 1 শেষে এবং এখানে শেষে, এই সংখ্যা দুইটা কিন্তু যোগ করে মাঝখানে বসবে, 1 আর 1 2। তাহলে পরের বারে কি হবে বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে এবার দেখো বর্গ ঘর কিন্তু একটা বৃদ্ধি পাইলো, বর্গাকৃতি ঘর কিন্তু একটা বৃদ্ধি পাইলো। তো আমরা শুরুতে কি লিখবো? 1, শেষেও লিখবো 1। এখন মাঝের ঘর দুইটাতে আমরা কি লিখবো? এই 1-এর সাথে এই 2 কি হবে? যোগ হয়ে 3 হবে। আবার শেষের 1-এর সাথে এই 2 যোগ হয়ে কি হবে? 3 হবে। তাহলে পরের বারে তুমি কি করবা? পরের বারে তাহলে এবার আবারও একটা বর্গাকৃতি ঘর বেড়ে যাবে। তো বেড়ে গেল, তো কি হইলো? আমরা প্রথমে লিখবো 1, শেষেও লিখবো 1। তাহলে 1 আর 3 যোগ করলে কত? 4। 1 আর 3 যোগ করলে কত? 4। 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। এভাবে কিন্তু প্যাটার্নটা চলতেই থাকবে, তাই না? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এই হচ্ছে গণিতের প্যাটার্ন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি লিখি যে লিখলাম যে 4, 7, 10 ডট ডট ডট। তো এটা হচ্ছে একটা সংখ্যা প্যাটার্ন, আর এটা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন, তাই না? তো এই সংখ্যা প্যাটার্নের মধ্যে দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3 করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত পাবো? তাহলে এই 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 13 পাচ্ছি। আবার 13-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু 16 পাচ্ছি। তারপরে এটা একটা কি নির্দিষ্ট পন্থায় কিন্তু এই সংখ্যা প্যাটার্নটা আগাচ্ছে, তাই না? তো এই কারণে কিন্তু এটাকে আমরা কি বলতে পারি? প্যাটার্ন বলতে পারি। তো আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছো। এবারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এই ফিবোনাক্কি সংখ্যা ইতালীয় গণিতবিদ ফিবোনাচ্চি তিনি কিন্তু এই ফিবোনাক্কি সংখ্যাটা আবিষ্কার করেন। এই ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? যদি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিবোনাক্কি সংখ্যাটা এখন আমরা সংজ্ঞার সাথে মিলাই নেব। যেমন আমি যদি 0,1 লিখি, তাহলে দেখো 0-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে বলতো? 1 হবে। তাহলে দেখো যে পরপর দুইটি সংখ্যা, পরপর বলতে কি 0 এবং 1, এটা কিন্তু পরপর দুইটি সংখ্যা। এই পরপর দুইটি সংখ্যা যোগ করে কিন্তু আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি। 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। 1 আর 1 যোগ করলে আমি কত পাবো? 2 পাবো। 2 আর 1 যোগ করলে কত পাবো? 3 পাবো। 3 আর 2 যোগ করলে কত পাবো? 5 পাবো। তো এইভাবেই কি পেতে থাকবো কিনা? তো এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। একটা মজার বিষয় যে তুমি পরপর দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাচ্ছ। এরকম অসংখ্য লেখা যাবে। দেখো আমি 2 দিয়ে শুরু করি, 2 আর 3 কত হচ্ছে? 2 আর 3 হচ্ছে 5। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। 8 5 যোগ করলে কত হচ্ছে? 13 হচ্ছে। তুমি এখন মিলাই দাও যে পরপর দুইটি সংখ্যা 3 আর 2 যোগ করলে 5 পাচ্ছি, 5 আর 3 যোগ করলে 8 পাচ্ছি, 8 আর 5 যোগ করলে 13 পাচ্ছি। তার মানে পরপর দুইটি সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। তো এটাই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এবং এটার আবিষ্কারক হলেন ফিবোনাচ্চি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এবারে সর্বশেষ যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তথ্যের উৎস। তো তথ্যের উৎস এটা বলার আগে আমি বোঝাতে চাই যে তথ্য উপাত্ত জিনিসটা, আমাদের তত্ত্বটা বুঝতে গেলে সাথে উপাত্তটাও বুঝতে হয়। যে তত্ত্ব উপাত্ত কি আমি খুব সিম্পলভাবে তোমাদের বোঝাতে চাচ্ছি। মনে করো আরশের বয়স 2 বছর। তো এইটা কিন্তু আমি তোমাদের কি দিলাম? একটা তথ্য দিলাম যে আরশের বয়স 2 বছর, এটা হচ্ছে তথ্য। কিন্তু তার যে বয়স 2 বছর, এই যে 2 যে সংখ্যাটা আমি বললাম, এই 2 সংখ্যাটি হচ্ছে উপাত্ত। আমি যদি তোমাদের লিখে বিষয়টি বুঝাই যে আরশের
আরশের বর্তমান বয়স 2 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তত্ত্ব উপাত্ত জিনিসটাকে একবারেই বোঝাতে চাচ্ছি। মনে করো আরশের বর্তমান বয়স 2 বছর। তো এটা হচ্ছে যে আরশ যে ব্যক্তি বা আরশ যে শিশুটি, এর তত্ত্বটা হচ্ছে যে এর বয়সটা হচ্ছে 2 বছর, অর্থাৎ আরশের বর্তমান বয়স 2 বছর। তো এটা তথ্য, কিন্তু এই যে 2 যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাই হচ্ছে কি উপাত্ত। এই সংখ্যাটা হচ্ছে উপাত্ত। আর আমি যে বললাম আরশের বর্তমান বয়স 2 বছর, এইটাই হচ্ছে তথ্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তথ্য এবং উপাত্ত জিনিসটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্যের উৎস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মানবীয় উৎস আর একটা হচ্ছে জড় উৎস। যেটা মানবীয় উৎস সেটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি, আর যেটা জড় উৎস সেটা হচ্ছে পরোক্ষ। আমি যে আলোচনাটি করে দিলাম সকল সংজ্ঞা উদাহরণ সহ, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে ভালো মতো বুঝতে পারবা। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।